নমস্কার আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। জানি গরম পড়েছে, তবু আমাদের পড়াশুনো তো চালিয়ে যেতে হবেই, বলো। তো আমরা ইজি টু লার্নিং স্কুলের পক্ষ থেকে তোমাদের যে কেমিস্ট্রি শুরু করেছিলাম এপ্রিলের শুরু থেকেই বলতে পারো, এপ্রিলের শেষ থেকে। তো আজকে মে মাসের মিডিলে এসে আমরা বলতে পারি আমাদের একটা চ্যাপ্টার, মানে আমরা শুরু করেছিলাম জৈব রসায়ন থেকে। তো জৈব রসায়ন চ্যাপ্টারের আমরা একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, শেষের দিকে এসে গেছি, প্রায় শেষ পর্যায়ে। ঠিক আছে, তো আগের দিন আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি, তারপর আরএস নোমেনক্লেচার, তারপর তোমাদের ধরো আমি যেটা পড়িয়েছি বিভিন্ন অ্যালকেন, হ্যালো অ্যালকেনে যে বিভিন্ন ধরনের রিয়াকশান, উর্জ রিয়াকশান, তারপরে আরও যেসব রিয়াকশানগুলো আছে সেগুলো পড়ার পরে আমরা ওর যে SN1 SN2 রিয়াকশান করে সেগুলো পড়ে ফেলেছি। আজকে আমরা হ্যালো অ্যালকেনের যে সেকেন্ড টপিক, আর যে কিছু কিছু রিয়াকশান বাকি আছে সেইগুলো পড়ব। সেইগুলো পড়েই আমরা জাস্ট হ্যালো অ্যারিন দিয়েই কিন্তু এই চ্যাপ্টার আমাদের শেষ হবে। আশা করি তোমরা সকলেই উপকৃত হচ্ছ, ভবিষ্যতেও হবে। আমাদের পাশে থেকো, আমরাও তোমাদের যথাসাধ্য আমাদের সাধ্যমতো তোমাদের দিয়ে যাব। চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হলো হ্যালো অ্যালকেন, পড়েছি অলরেডি। তো এখানে আজকে আমাদের যা হবে সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন অফ হ্যালো অ্যালকেন, এর পার্ট 2 আমরা পড়বো। এর একটা ভিডিও দেখবে, অলরেডি আপলোড করা হয়ে গেছে। আমরা হ্যালো অ্যালকেনের মেনলি SN1 বা SN2 এই টাইপের রিয়াকশানগুলো শিখে নিয়েছি। আজকে আমরা এর যে টাইপ অফ রিয়াকশানটা পড়ব তা হলো এলিমিনেশন রিয়াকশান, বা বাংলায় যাকে বলে অপনয়ন বিক্রিয়া। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যেটা আছে বিক্রিয়ার নাম সেটা হলো এলিমিনেশন রিয়াকশান বা অপনয়ন। এবং ব্র্যাকেটে দেখবে একটা কথা তোমাদের লেখা আছে, ব্র্যাকেটে দেখবে লেখা আছে ডিহাইড্রোহ্যালোজিনেশন। মানে এই বিক্রিয়াতে কি হবে, হাইড্রোজেন এবং একটা হ্যালোজেন বেরিয়ে যাবে, তাই জন্য বলা হয়েছে ডিহাইড্রোহ্যালোজিনেশন। দেখো, এইবার আমরা যেই বইটা ফলো করি, তোমরা সকলেই জানো আমরা ছায়া প্রকাশনীর বইটা ফলো করি। তো এই বইয়ের কিছু স্টেটমেন্ট আছে, আমরা দেখে নেব। দেখো, হ্যালো অ্যালকেনকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় অ্যালকোহলীয় দ্রবণ সহযোগে উত্তপ্ত করতে হবে। কিসে না, দেখবে এখানে যে কেউ ওই যে সলিউশনটা নেবে, আগের দিন দেখো তোমাদের আমি বলেছিলাম আমাদের কেওইচ যেখানে, সেখানে কেওই যে সলিউশনটা কি লাগতো। আগের দিন আমরা যখন SN1 বা SN2 করছিলাম, মানে হ্যালো অ্যালকেনকে আমরা যখন অ্যালকোহলে কনভার্ট করছিলাম, তখন আমি বারবার একটা কথা বলে দিয়েছিলাম যে যে কেওইচটা ইউজ করব সেটা কি হবে, জলীয় কেওইচ। মানে কেওইচটা ডিজলভ করতে হবে ওয়াটারে, যেখানে ওয়াটার হবে কিনা সলভেন্ট। বাট ইন অপনয়ন রিয়াকশান, মানে যাকে তুমি বলবে এলিমিনেশন রিয়াকশান, সেখানে আমরা যে কেওইচ ইউজ করব সেটাও কিন্তু কি হবে, কনসেন্ট্রেটেড কেওইচ, বাট সলিউশনটা কিসে, ইন অ্যালকোহল। মানে আমাদের সলিউশনটাকে বানাতে হবে অ্যালকোহলিক কেওইচ, যাকে আমি সংক্ষেপে লিখব কনসেন্ট্রেটেড অ্যালকোহলিক KOH। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার এটা কেন ইউজ করব, কেন আমরা জলীয় ইউজ করব না, বা জলীয় ইউজ করলে কি অসুবিধা হতো, আমরা আস্তে 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 সেইগুলো দেখব, জানতে পারবো। চলো, কি বলেছে না, এক্ষেত্রে এক অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে এবং একটি অ্যালকিন তৈরি করবে। কি তৈরি করবে, অ্যালকিন। চলো আমরা আগে রিয়াকশানটা দেখে নিই যে কিভাবে আমাদের রিয়াকশানটা হয়। দেখো, এটা আমাদের দরকার নেই, এটা আমরা এখন একটু কাটছি।
চলো, কার্বন কার্বন, ধরো আমি ব্রোমাইড নিয়েছি, দেখো ঠিক আছে। এই সলিউশনে এটা কি আছে আমাদের, একটা 1 ডিগ্রি বলতে পারো 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, যার নাম হচ্ছে, দেখো দেওয়া আছে ব্রোমো ইথেন। কি নাম? ব্রোমো ইথেন। কি নাম? ব্রোমো ইথেন। এইবার এই সলিউশনে এখানে কি করলাম আমি, অ্যাকোয়াস নয় অ্যালকোহলিক KOH অ্যাড করব। সেই KOH-এর যে OH মাইনাস সে কি করবে, বিটা পজিশন। বিটা পজিশন কোনটা, দেখো এখানে হ্যালোজেন অ্যাটাচড আছে, যেই কার্বনের সঙ্গে তাকে আমরা বলবো আলফা কার্বন, এবং তার নিয়ারেস্ট কার্বনটাকে বলবো বিটা কার্বন। ঠিক আছে, এবার সেই বিটা কার্বনের হাইড্রোজেনটাকে কে গেন করবে না, এই H প্লাসটাকে গেন করবে। গেন করার পরে সেই যে OH CH বন্ডটা ছিল, সেই বন্ডটা কার্বন কার্বন ডবল বন্ড ফর্ম করবে। দেখো কোন বন্ডটা ভাঙলো, একটা বিটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন বন্ড ব্রেক করলো এবং কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হলো। সেটা পরে দেখো যে ডবল বন্ড হয়ে গেলে এই কার্বনের হাত 5 হয়ে যাচ্ছে, তখন এই হ্যালোজেনটাকে বের করে দেবে। প্রসেসটা হতে কি লাগবে না, হিট লাগবে। আর ওইটা কোথা থেকে এসছে, অ্যালকোহলিক KOH সলিউশন। ক্লিয়ার? যদি আমরা করি তারপর আমরা তাহলে প্রোডাক্ট কি পাবো, দেখো হাইড্রোজেনটা বেরিয়ে গেছে, কার্বন তার মাঝে ডবল বন্ড, দেখো কি হবে, এটাকে আমরা বলবো ইথিন বা ইথিলিন। তাহলে কি হলো না, আমরা অ্যালকোহলিক KOH ইউজ করে HBr, দেখো একটা এখানে দেখো যেটা বলা ছিল, কি বলা ছিল, দেখো হাইড্রোজেন হ্যালাইড অপসারিত করা হয়। দেখো আমরা কি অপসারণ করেছি, হাইড্রোজেন ব্রোমাইড অপসারণ করেছি। অপসারণ করে কি প্রোডাক্ট তৈরি হয়েছে, একটা অ্যালকিন তৈরি হয়েছে। তাহলে এই বিক্রিয়াটাকেই আমরা বলবো, কি বলবো, অপনয়ন বিক্রিয়া। এই যে অপনয়ন বিক্রিয়াটা হলো, দেখো তো কি কোন পজিশনের হাইড্রোজেনটা বেরোলো, বিটা পজিশনের, তাই জন্য এর আরেকটা নাম হচ্ছে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। বা এটাকে তোমরা আরো একটা নামে বলা হয়, দেখো এটাকে আমরা আরো বলতে পারি 1 নম্বর কার্বন, এটাকে বলতে পারি 2 নম্বর কার্বন। এখান থেকে এর আরো একটা নাম আছে 1,2 এলিমিনেশন রিঅ্যাকশন। কি বলবো, 1,2 এলিমিনেশন রিঅ্যাকশন। বোঝা গেল? দেখো তোমরা একবার, তাহলে আমাদের মোরাল অফ দ্য স্টোরি কি হলো না, যেই কার্বনের সঙ্গে হ্যালোজেন আছে তার নিয়ারেস্ট কার্বন অর্থাৎ বিটা পজিশনের, এই বিটা কার্বনের হাইড্রোজেনটাকে OH গ্র্যাব করবে, তখন সেই বিটা কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ডটা ব্রেক করে কার্বন কার্বন ডবল বন্ড তৈরি করবে এবং আলফা পজিশনের হ্যালোজেনটা বের হয়ে যাবে। তো বের হয়ে গিয়ে কোনো গ্রুপ তো অ্যাডিশন হলো না, শুধু দেখো এলিমিনেট হলো। কে এলিমিনেট হলো, একটা হাইড্রোজেন আর একটা হ্যালাইড। তাই জন্য এই রিয়াকশনগুলোকে বলা হয় এলিমিনেশন রিয়াকশন। কি বলা হবে, এলিমিনেশন রিয়াকশন। ক্লিয়ার? এইবার কথা হলো যে আমরা এক্ষেত্রে
আমরা এই যে প্রসেসটা হলো, এক্ষেত্রে অ্যালকোহলিক কেওএইচ সলিউশন কেন ইউজ করলাম? এই যে অ্যালকোহলিক কেওএইচ বা অ্যালকোহলীয় কেওএইচ সলিউশন পটাশিয়াম হাইড্রোক্সাইড কেন ইউজ করলাম বিটা এলিমিনেশনের জন্য ইনস্টিড অফ অ্যাকোয়াস কেওএইচ? দেখো, যদি আমরা এক্ষেত্রে যে OH মাইনাসটা আমরা পাচ্ছি, সেই OH মাইনাসটা কি হিসেবে কাজ করছে বলো তো? বেস হিসেবে কাজ করছে। কেন বেস? দেখো, আরও স্পেসিফিকলি বললে আমাদের বন্ড স্টেট বা লাউরি বন্ড স্টেট বেস হিসেবে কাজ করছে। কেন? দেখো, এই যে OH মাইনাস H প্লাস বা প্রোটন একসেপ্ট করছে। যদি ওই OH মাইনাসটা অ্যাকোয়াস সলিউশনে থাকতো, কি সলিউশনে? অ্যাকোয়াস সলিউশনে, তাহলে সে ওয়াটার যে জলের যে অন্য মলিকিউলগুলো থাকে তার সঙ্গে খুব ভালো হাইড্রোজেন বন্ড করে থাকতো, তখন সে ভালো বেস হিসেবে কাজ করতে পারতো না। সে সেই তখন জলীয় দ্রবণে থাকা অবস্থায় সেই OH মাইনাসটা এই হাইড্রোজেনকে গ্র্যাব করতে পারতো না। সে তখন একটা বেটার নিউক্লিওফাইল হিসেবে কাজ করত। কি হিসেবে কাজ করত? বেটার নিউক্লিওফাইল হিসেবে কাজ করত। তখন ঘটনা কি ঘটতো না, তখন এলিমিনেশন ঘটার বদলে SN1 বা SN2 ঘটে যেত। সেই কারণে আমরা কি ইউজ করি? অ্যালকোহলিক কেওএইচ সলিউশন। তাহলে এটা বেস হিসেবে কাজ করছে, ঠিক আছে? তাই জন্য বেস হিসেবে কাজ করার জন্য এলিমিনেশন ঘটছে। কিন্তু যদি এটা ওয়াটার কি হতো? OH মাইনাস হাইড্রোজেন বন্ড ফর্ম করতো। যদি OH মাইনাস হাইড্রোজেন বন্ড হিসেবে কাজ করতো তাহলে কি হতো? স্টেবিল হয়ে যেত। স্টেবিল হয়ে গেলে সে কি করতো না, সে নিউক্লিওফাইল হিসেবে কাজ করত, নট আ গুড বেস। তখন সে কিন্তু একটা ভালো বেস হিসেবে কাজ করতে পারতো না। সে তখন কি হিসেবে কাজ করতো না, সে তখন একটা ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করত। তখন সে SN1 বা SN2 রিয়াকশন করত। এই কারণে আমরা যখনই অ্যালকোহলিক বা অ্যালকোহলিক সলিউশন ইউজ করব, তখন ঘটবে আমাদের এলিমিনেশন রিয়াকশন। আর যখন অ্যাকোয়াস সলিউশন ইউজ করব তখন ঘটবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, চলো তোমাদের একটা কোশ্চেন করা যাক। কি কোশ্চেন? ধরো তোমাদের আমি দিলাম CH3 CH2 Br, দেওয়ার পর তোমাদের আমি এরকম ছকটা কি হলো, এক জায়গায় অ্যাড করা হলো অ্যালকোহলিক কেওএইচ উইথ হিট, আরেক জায়গায় অ্যাড করা হলো অ্যাকোয়াস কেওএইচ উইথ হিট। প্রশ্ন হলো এখানে হলো A ফর্ম করেছে, এখানে B ফর্ম করেছে, তাহলে এই A Bটা কি হবে? সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন। কি বললাম? যখন আমরা অ্যাকোয়াস কেওএইচ ইউজ করব তখন OH মাইনাস কি হিসেবে কাজ করবে? একটা নিউক্লিওফাইল, মানে নিউক্লিয়াস লাভিং স্পিসিস হিসেবে কাজ করবে। তাহলে সে কি রিয়াকশন ঘটাবে? SN2 বা SN1। এক্ষেত্রে যেহেতু 1 ডিগ্রি তাই আমরা SN2 লিখলাম। কি ঘটবে? তখন এই OH মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, Brটা বেরিয়ে যাবে, তখন আমাদের এটা ইকুইভ্যালেন্ট প্রোডাক্টটা কি হবে বলো?
CH2OH। কিন্তু যখন আমরা কি ইউজ করলাম OH মাইনাস ইন অ্যালকোহলিক সলিউশন, তখন আমাদের OH মাইনাসটা কি হিসেবে কাজ করবে? একটা বেস হিসেবে কাজ করবে। বেস হিসেবে কাজ করলে এটা কি করবে? গেন H প্লাস, H প্লাস গেন করবে। তখন তাহলে এটা কি রিয়াকশন হবে? না, এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন মানে নিয়ারেস্ট যে বিটা কার্বন আছে সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন নেবে, ডবল বন্ড ফর্ম করবে। কি হবে? CH2 ডবল বন্ড CH2। এটা হবে তোমাদের ইথানল বা ইথাইল অ্যালকোহল, আর এটার নাম হবে তোমাদের ইথিন। বোঝা গেল? এটার নাম কি? ইথানল, এটার নাম কি? ইথিন। এই প্রশ্নটা কিন্তু বহুবার তোমাদের পরীক্ষায় এসেছে, বোর্ডের পরীক্ষাতে বহুবার তোমাদের এসেছে। তোমাদের কিন্তু এটাতে ঘাবড়ালে চলবে না। একদম সুন্দর করে তোমরা আশা করি বুঝতে পারলে কেন অ্যাকোয়াসে এটা হয়, কেন অ্যালকোহলিকে এটা হয়। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এইবার দেখো তোমাদের আমরা যে সলিউশনটা ইউজ করেছিলাম, ধরো আমরা যদি আবার প্রথম পেজে যাই একবার, এখানে ফিরে গেলে তোমরা দেখতে পাবে কি ছিল। অভিবিন্যাস, যে এলিমিনেশনগুলো হয় তার ওরিয়েন্টেশনটা কিভাবে হয়। দেখো, অপনয়নের অভিবিন্যাস যাকে বলে অরিয়েন্টেশন, বিন্যাসটা কোন দিকে হয় বলেছে। যদি কোনো হ্যালোজেন পরমাণুটি অ্যালকিল হ্যালাইডের প্রান্তীয় কার্বনের সঙ্গে যুক্ত থাকে। প্রান্তীয় কার্বন মানে কি? মানে প্রান্তীয় কার্বন মানে হচ্ছে টার্মিনাল, এক প্রান্তের কোনো কার্বনের সঙ্গে হ্যালোজেন গ্রুপটা যুক্ত থাকে, তাহলে কি হয়? এর অভিমুখে, সেক্ষেত্রে ডিহাইড্রো হ্যালোজিনেশনের একটি অভিমুখে ঘটে এবং কেবলমাত্র একটি অ্যালকিন তৈরি হয়। মানে মোদ্দা কথা হলো, যদি আমাদের যে হ্যালাইডটা আমরা নেব, যে হ্যালো অ্যালকেনটা আমরা নেব, সেটা যদি হ্যালোজেনটা টার্মিনাল কার্বনের সঙ্গে যুক্ত থাকে, কোন কার্বনের সঙ্গে যুক্ত থাকে? টার্মিনাল কার্বনের সঙ্গে, তখন কেবলমাত্র একটি আমরা প্রোডাক্ট পাবো। চলো কিছু এক্সাম্পল আমরা দেখি। ধরো আমি তোমাদের দিলাম, প্রথম যে এক্সাম্পলটা দিলাম, ধরে নাও এটা। ধরে নাও CH3 CH2 CH2 Cl, ঠিক আছে? বা তোমাদের ধরো আমি আরো দিলাম CH3 CH2 CH2 CH2Cl, ঠিক আছে? এইবার ধরো এখানেই তোমাকে আমি অ্যাড করলাম যে অ্যালকোহলিক KOH দিয়ে হিট প্রয়োগ করলাম। তাহলে আমাদের এলিমিনেশনের রিয়াকশনটা কি হয়? এলিমিনেশনের রিয়াকশনটা হয়, এটাকে বলি আমরা আলফা পজিশন, এটাকে বলি বিটা পজিশন, বা এটাকে 1 পজিশন, এটাকে বিটা পজিশন। এর কতগুলো বিটা পজিশন আছে টার্মিনাল থাকলে? যদি কার্বনটা, হ্যালোজেনটা টার্মিনাল কার্বনের সঙ্গে যুক্ত থাকে, দেখো এক সাইডে আছে, এক্ষেত্রেও এক সাইডে আছে, তাহলে তুমি বলতে পারবে যে, কি বলতে পারবে? যে এই যে পুরো প্রসেসটা হবে, তার জন্য কেবলমাত্র কতগুলো বিটা হাইড্রোজেন আছে? একটাই, মানে বিটা কার্বন কতগুলো আছে? একটা, মানে ওয়ান টাইপ অফ বিটা হাইড্রোজেন আছে।
তখন যখনই OH মাইনাস বিটা হাইড্রোজেন নেবে, এই হাইড্রোজেনটাই নেবে, তাহলে প্রোডাক্ট কি হবে? আচ্ছা, ধরে নাও এখানে কি আছে, আরেকটা হাইড্রোজেন আছে, ঠিক আছে। এইবার OH মাইনাস কি করবে? OH মাইনাস সে কি করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, নিয়ে এখানে কি হবে, ডবল বন্ড তৈরি হবে, তারপর এটা বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট কি হলো আমাদের? প্রোডাক্ট হবে CH3 CH ডবল বন্ড CH2, যেটার নাম হলো প্রোপিন। এক্ষেত্রেও যদি তোমরা দেখো সেকেন্ড কেসটা, এক্ষেত্রেও কি দেখো, এটা হচ্ছে আমাদের আলফা, এটা বিটা, মানে কেবলমাত্র কতগুলো বিটা হাইড্রোজেন আছে? দুটো আছে, মানে একই টাইপ, একটা টাইপ অফ বিটা হাইড্রোজেন আছে। তাহলে এখানেও তুমি যদি অ্যালকোহলিক KOH দাও, দিয়ে হিট করো, তাহলে কি তৈরি হবে? দেখো এই দুটো তো কোনো এফেক্টেড হবে না, এখান থেকে তুমি পাবে CH2, কিন্তু পরের একটা হাইড্রোজেন কি হবে, এলিমিনেশন করবে এখান থেকে কি হবে, এলিমিনেশন হবে, এলিমিনেট করবে এটা আর এটা, এই দুটো এলিমিনেট করবে, করলে কি হবে, CH ডবল বন্ড CH2। তাহলে এই রিয়াকশনটাকে আমরা কি বলবো? রিয়াকশনটাকে আমরা বলবো বিটা এলিমিনেশন রিয়াকশন। কি ঘটেছে এখানে? এখানে ঘটেছে আমাদের বিটা এলিমিনেশন রিয়াকশন। সেটাকে আমরা আরো বলতে পারি 1 or 2 এলিমিনেশন রিয়াকশন। বোঝা গেল? বিটা বা আলফা দুটো। যদি কি হয়, যদি আমাদের যে টার্মিনাল হ্যালোজেনটা আছে, সেই টার্মিনাল হ্যালোজেনটা যদি টার্মিনাল কার্বনে হ্যালোজেনটা যুক্ত থাকে, তাহলে তুমি কেবলমাত্র একটা টাইপ অফ হ্যালোজেন পাবে। কিন্তু যদি সেটা না থাকে, ধরো কিরকম তোমাকে আমি দিলাম, তোমার ধরো এক্সামে পড়লো CH3 CH Br CH2, কি হলো না, এক্ষেত্রে যেই হ্যালো অ্যালকেনটা আমি তোমাকে দিয়েছি, সেই হ্যালো অ্যালকেনের খেয়াল করে দেখো, সেই হ্যালো অ্যালকেনের বিটা, এটা একটা বিটা, দুটো বিটা, দেখো দুটো বিটা, হ্যাঁ কি না? দেখো এই একটা বিটা, এই একটা বিটা। তাহলে যে আমাদের এলিমিনেশনটা হবে, দুটো বিটা হাইড্রোজেনই নিতে পারবে, যদি হ্যালো অ্যালকেনটা টার্মিনাল না হয়। তাহলে দেখো প্রথমে আমি কোনটাকে নেব, প্রথমে ধরো 1 নম্বর ভাবে আমি দেখাবো যে এটা, এই বিটাটা যাচ্ছে, OH মাইনাস কোথা থেকে এসছে, অ্যালকোহলিক KOH থেকে এসছে, নিল, এই বন্ডটা বেরোলো। তাহলে দেখো এক্ষেত্রে কি ঘটলো, এটা ধরালাম আমি 1 নম্বর বিক্রিয়া। কি হবে তাহলে বলো? এখানে হবে CH3 CH2, এটা আনএফেক্টেড, CH ডবল বন্ড CH2, এটার নাম কি,
1 বিউটিন। এর ক্ষেত্রে কি হবে, যদি এটাই আমি উল্টো করি, কি করি উল্টো, উল্টো মানে কি, মানে আরেকটা যে বিটা হাইড্রোজেন আছে 2 নম্বর রিয়াকশন দিলাম, এই বিটা হাইড্রোজেনটা যদি রিয়াকশন করে তাহলে OH মাইনাস বেস হিসেবে এটা নিল, এই বিআরটা বেরোবে, তখন আমাদের প্রোডাক্টটা কি হবে CH3 CH ডবল বন্ড CH3। এটার নাম কি, এটার নাম 2 বিউটিন। তাহলে কথা হলো এই যে 1 বিউটিন পাওয়া গেল, 2 বিউটিন পাওয়া গেল, এখানে আমরা দুটো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। সেই দুটো প্রোডাক্টের কোন প্রোডাক্টটা বা কার ইল্ড বেশি হবে, কোনটা আমরা বেশি করে পাবো, তার জন্য আমাদের একটা রুল পড়তে হবে। সেই রুলটা হলো সেট জেপ রুল। কি রুল, দেখো প্রথম পেজেই ছায়াতে খুব সুন্দর করেছিল, কি রুল পড়তে হবে আমাদের, সেট জেপ রুল। কি বলেছে না, কোনো হ্যালোজেন পরমাণুর যদি পরমাণুটি যদি প্রান্তীয় না হয় বা নন টার্মিনাল হয় এবং আলফা কার্বনে যুক্ত অ্যালকিল গ্রুপটি দুটি ভিন্ন ডিহাইড্রেশনের ফলে ডিহাইড্রোহ্যালোজিনেশনের ফলে যদি একাধিক অ্যালকিল উৎপন্ন হয়, তাহলে কোনটি মেইন প্রোডাক্ট বা কোনটি সাইড প্রোডাক্ট সেই সম্পর্কে কিন্তু আমরা কোনো ধারণা পাচ্ছি না, সেটাই ব্যাখ্যা করবে আমাদের সেট জেপ রুল। ঠিক আছে, কি বলেছে এই রুল, বলেছে কোনো, দেখো এখানে বলেছে সেট জেপ অপনয়নে উৎপন্ন অধিক প্রতিস্থাপিত অল্পটি সিস ট্রান্স প্রদর্শনের সমর্থন হলে, ধরো যেটা তুমি পেলে তার মধ্যে যদি তোমার কি হয় যে সিস ট্রান্স দেখাতে পারে, তখন আলাদা হবে। আগে যেটা তোমাকে দেখতে হবে, দেখো এক্ষেত্রে আমাদের কটা চান্স হচ্ছে বলো তো, এক্ষেত্রে এটা একটা দিচ্ছে, এটা ধরে নাও 1 নম্বর 1, এটা ধরে নাও 2 নম্বর, ঠিক আছে, কত নম্বর 2 নম্বর। তাহলে এই 1 2 এর থেকে কোনটা বেশি স্টেবিলিটি হবে, সেট জেপ রুল বলছে যেই অ্যালকিনটি মোর সাবস্টিটিউয়েট হবে, মানে এই যে কার্বন কার্বন ডবল বন্ড আছে তার চারিদিকে এই রকম যত অ্যালকিল গ্রুপের সংখ্যা যেটাতে বেশি হবে তারা বেশি স্টেবল হবে। কেন, দা ডিউ টু দা হাইপার কনজুগেশন। কি জন্য, এটা তোমরা ক্লাস 11-এ পড়েছো। হাইপার কনজুগেশন কি বলছে, না দেখবে হাইপার কনজুগেশন হবে কার বেশি হবে, না যার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি হবে। এই যে অ্যালকিনটা তোমরা পেলে, দেখো এর আলফা হাইড্রোজেন সংখ্যা কত, এইটা তো কার্বন কার্বন ডবল বন্ড, এদিকে দেখো তিনটে আলফা হাইড্রোজেন, এদিকেও দেখো 3টে আলফা হাইড্রোজেন, তাহলে মোট আলফা হাইড্রোজেন কতগুলো আছে, মোট আলফা হাইড্রোজেন আছে 6টা। কিন্তু যদি এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এদিকে কোনো আলফা হাইড্রোজেন নেই, রাইট হ্যান্ড সাইডে এইদিকে কটা আছে, দেখো মাত্র আলফা হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2টো। তাহলে কার হাইব্রিডাইজেশন বেশি হবে, অবশ্যই হাইব্রিডাইজেশন বেশি হবে, এটা হাইব্রিডাইজেশন নয়, হাইপার কনজুগেশন কার বেশি হবে, 2 বিউটেনের মোর সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে, তাহলে এইগুলো আমরা কি বলবো, এই গ্রুপটা আমাদের মোর স্টেবল গ্রুপ। দেখো এইখানে লেখা আছে অধিক প্রতিস্থাপিত গ্রুপ আছে, তাই জন্য যেহেতু এখানে অধিক প্রতিস্থাপিত গ্রুপ আছে
দেখো অধিক প্রতিস্থাপিত গ্রুপ আছে, তাই জন্য বেশি স্থিতিশীল। কেন বেশি স্থিতিশীল এইখানে দেখো সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছে, না ডিউ টু দ্য হাইপার কনজুগেশন। কি না ডিউ টু দ্য হাইপার কনজুগেশন, যার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি তার সংখ্যা বেশি, তার স্টেবিলিটি বেশি, সেটাই আমাদের বেশি ফর্ম হবে। ক্লিয়ার? এইবার একটা জিনিস তোমাদের দেখাই। তাহলে এই জিনিসটা যেটা আমরা করছিলাম সেটা যদি আমি একবার তোমাদের জিসটা দেখাই, জিসটা যদি একবার দেখাই, কি ছিল CH3 CH2 CH Br, তাহলে এক্ষেত্রে প্রোডাক্ট কতগুলো হচ্ছে, যদি আমি কি দিই, আমি দিয়েছিলাম অ্যালকোহলিক KOH, আর কি দিয়েছি, হিট দিয়েছি। দেখো প্রোডাক্ট বলেছিলাম CH3 CH ডবল বন্ড CH CH3, এটা একটা প্রোডাক্ট। আরেকটা প্রোডাক্ট কি হবে, CH3 CH2 C ডবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন আছে CH2। তাহলে কোন গ্রুপটা মোর সাবস্টিটিউট গ্রুপ? অবশ্যই এটা। তাহলে এটা তৈরি হয় প্রায় 85% মতো, এটা তৈরি হয় 15%-এর মতো। এইবার দেখো তোমাকে যদি বলে এখান থেকে তুমি টোটাল কতগুলো প্রোডাক্ট পাবে, তুমি লিখে দেবে স্যার দুটো, কিন্তু না, এখানে আরেক ধরনের জ্যামিতিক সমবায় কিন্তু দেখা যায়। কি রকম? দেখো এই যে তুমি প্রোডাক্টটা পেলে, এটার দুটো আইসোমার দেখা যায়। এটাকে আমরা বলবো ট্রান্সবিউটুইন বা ট্রান্স আইসোমার। আরেকটা কি তৈরি হবে, সিস আইসোমার। এটাকে আমরা কি বলবো, সিস আইসোমার। এই দুটোর মধ্যেও তাহলে টোটাল আমরা প্রোডাক্ট কতগুলো পেলাম, এটাকে বলো 1 নম্বর প্রোডাক্ট, এটাকে বলো 2 নম্বর প্রোডাক্ট, এটাকে বলো 3 নম্বর প্রোডাক্ট। এবং এদের কোনটা সব থেকে বেশি ফর্ম করবে, সব থেকে বেশি ফর্ম করবে 3 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 1 নম্বর। ক্লিয়ার? তাহলে আমাদের মনে রাখতে হবে সেটজ্যাপ রুল কি বলছে, যেই অ্যালকিন গ্রুপটি মোর প্রতিস্থাপিত, মানে তোমরা দেখে নেবে ওই ডবল বন্ডের সাপেক্ষে যেখানে তুমি আলফা হাইড্রোজেন সংখ্যা বেশি পাচ্ছ সেটা কি হবে, মোর প্রতিস্থাপিত, তার হাইপার কনজুগেশনের সংখ্যা অনেক বেশি, তার স্টেবিলিটিও খুবই বেশি কম্পেয়ার টু দ্য আদার্স। তাহলে যদি আমাদের স্টেবিলিটি বা তুমি বলতে পারো অ্যালকিলের স্টেবিলিটি বেশি হয়, সেটাই বেশি পরিমাণ ফর্ম করবে, তাহলে কি হবে আমাদের যেটা মোর প্রতিস্থাপিত মানে বিউটুইন, যেটা আমরা 85% পেয়েছি আর অন্যটা আমরা পেয়েছি 15%। আবার বিউটুইন এর কি পসিবিলিটি আছে না, সে সিস আইসোমার দেখাতে পারে, ট্রান্স আইসোমার দেখাতে পারে। এবার এই সিস ট্রান্সের মধ্যে আমরা দেখতে পাবো ট্রান্স আইসোমারের সংখ্যা বা ট্রান্স আইসোমারের ইল্ড পার্সেন্টেজ বা কত পরিমাণ মুখ্য পদার্থ হিসেবে বিক্রিয়াজাত হিসেবে কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তাহলে মেন প্রোডাক্ট কি পাবো, ট্রান্স, তারপরে সিস, তারপরে যেটা লেস সাবস্টিটিউটেড। চল এইবার সেটজেব রুলটা আমরা মোটামুটিভাবে পড়লাম। শেষ যে দুটো কথা আছে এই দুটো কথাও খুব ইম্পর্টেন্ট। দেখো এই জন্য বিউট টু, কারণ এটা আগে থেকেই তোমাদের হয়ে গেল। এবার দেখো যে অ্যালকিল হ্যালাইডটি অধিক প্রতিস্থাপিত সেইগুলো কি হয়, সেই অ্যালকিল হ্যালাইডটি
স্থিতিশীল তাই জন্য বেশি হয়, এটা আমরা জানি, ঠিক আছে, এগুলো জেনে লাভ নেই। যেটা এবার মেন কথা, মোদ্দা কথা, এদের রিয়াকশানের অর্ডার কি হয় এটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। রিয়াকশানের অর্ডার মানে ধরো তোমাকে দিল CH3CH2Cl, মানে এটা 1 ডিগ্রি। তারপরে ধরো CH3CHClCH3 যেটা হচ্ছে 2 ডিগ্রি। আরেকটা কি CH3CCl, এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। সবসময় মনে রাখবে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি এদের এটা কি না রিয়াকশান অর্ডার বা রিয়াকশানের অ্যাক্টিভিটি অর্ডার। কোন রিয়াকশানটা কত ভালো হয় এটা একটা হবে। আমাদের 1 ডিগ্রিগুলো লেস রিয়াক্টিভ, 2 ডিগ্রিগুলো হাইলি রিয়াক্টিভ, তারপর 3 ডিগ্রি। ঠিক আছে, এইবার আসি, যদি এইগুলো সেম থাকে, ধরো অ্যালকিল গ্রুপটা সেম, শুধু হ্যালাইডটা চেঞ্জ করেছে, বিআর ইউজ করেছি আর আয়োডাইড ইউজ করেছি, তাহলে কি হবে? যেটা গুড লিভিং গ্রুপ, মানে আয়োডাইড আমাদের গুড লিভিং গ্রুপ, তাহলে আয়োডাইডটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। অর্ডারটা কি হবে? তাহলে সেটজেপ রুল থেকে বা এলিমিনেশন থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যদি আমাদের টার্মিনাল হ্যালো অ্যালকেন থাকে, মানে হ্যালো অ্যালকেনটার যে হ্যালোজেন সেটা যদি টার্মিনাল কার্বনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, একটাই প্রোডাক্ট পাবো, বিক্রিয়াটি একটা দিকেই যাবে, ওরিয়েন্টেশনটা একটা নির্দিষ্ট দিকেই থাকবে। কিন্তু যদি বিক্রিয়াটি মানে যদি সাবস্ট্রেটটি অর্থাৎ আমাদের হ্যালো অ্যালকেনটির হ্যালোজেনটি টার্মিনাল কার্বনে না থেকে মধ্যবর্তী কোনো কার্বন গ্রুপে থাকে এবং তার দুদিকে দুটো ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ থাকে, তখন কি হবে? একটার একাধিক পরিমাণে কিন্তু আমাদের সাবস্টিটিউশন রিয়াকশান ঘটতে পারে। কীরকম ঘটবে না, সেক্ষেত্রে 2, 3, 4টে প্রোডাক্ট তৈরি হতে পারে। প্রথম দেখব যেই অ্যালকিল গ্রুপটি মানে যেই কার্বন কার্বন ডবল বন্ড কম্পাউন্ডটির কি হবে না মোর সাবস্টিটিউটেড থাকবে, মানে মোর প্রতিস্থাপনযুক্ত গ্রুপ থাকবে, সেটা বেশি পরিমাণ ফর্ম করবে। মানে যে ক্ষেত্রে তোমরা দেখবে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি, সেক্ষেত্রে কি হবে? হাইপার কনজুগেশনের সংখ্যা বেশি, তার স্টেবিলিটি বেশি, সেটাই বেশি পরিমাণ ফর্ম হয়েছে, যেমন বিউট 2 এর ক্ষেত্রে তোমাদের দেখালাম। এবং যদি সেই যেটা তৈরি হলো তার যদি আবার সিস ট্রান্স আইসোমার দেখাতে পারে, তার মধ্য থেকে ট্রান্সটা অধিক পরিমাণে ফর্ম করবে, সিসটা কম পরিমাণে ফর্ম করবে। গেল। এবার আসি, যদি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হ্যালাইড থাকে, হ্যালাইডগুলো সেম থাকে, তাহলে তোমরা বলবে যে যেখানে 3 ডিগ্রি তার বেশি স্টেবিল, যেখানে 2 ডিগ্রি তারপর 1 ডিগ্রি তারপর রিঅ্যাক্টিভিটি অর্ডার সব থেকে বেশি কার 3 ডিগ্রি কম্পেয়ার টু 2 ডিগ্রি কম্পেয়ার টু 1 ডিগ্রি। ঠিক আছে, এবার যদি হ্যালাইড অ্যালকেল গ্রুপটা সেম থাকে, হ্যালাইড চেঞ্জ হয়। আমরা জানি আয়োডিনের আকার বড়, আয়োডিনের আকার বড় হওয়ার জন্য কি হবে? আয়োডিন একটা বেটার লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। যেহেতু আয়োডিন একটা বেটার লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে, তাহলে তুমি বলতে পারবে যে আয়োডিনটা আমাদের আগে বেরিয়ে যাবে, এলিমিনেশন সব থেকে ভালো করবে। চলো, এবার আসি অপলয়ন বিক্রিয়ার। এবার এই যে বিটা এলিমিনেশন প্রক্রিয়াটা হয় তার ক্রিয়াকৌশল তোমাদের আমি দেখিয়েছি, ঠিক আছে? সেইটা আরেকবার সেটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করব। দেখো, এটাকেই আমরা একটু বড় করে নিচ্ছি যাতে আর দেখাতে না হয়। ঠিক আছে, দেখো
এই প্রসেসটাই আমাদের ঘটেছে। কি ঘটেছিল আমরা এতক্ষণ তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করেছি বা ব্যাখ্যা করেছি। কি হয়, এটাকে আমরা বলি আলফা পজিশন, এটাকে বলি বিটা পজিশন। এইবার দেখবে এই যে বিটা পজিশনের OH মাইনাস, যেটা কোথা থেকে এসছে, অ্যালকোহলিক KOH, সেই OH মাইনাসটা এই হাইড্রোজেনটাকে গেন করবে। এই যে কার্বন কার্বন তোমার যে কার্বন হাইড্রোজেন বন্ডটা ব্রেক করে কি হবে, কার্বন কার্বন ডবল বন্ড ক্রিয়েট করবে আর বিআরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, করে দেখো একটা এরকম ট্রানজিশন স্টেট আমরা পাবো। কিরকম ট্রানজিশন স্টেট? যদি আমরা ট্রানজিশন স্টেটটা এখানে আঁকা আছে, তোমাদের আমি একটু এঁকে দেখাই, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, একবার এঁকে দেখাচ্ছি। দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। আরেকবার তোমাদের এঁকে দেখাচ্ছি, দেখো ধরো এদিকে দুটো গ্রুপ আছে, ঠিক আছে। এবার OH মাইনাস, যেটা অ্যালকোহলিক KOH থেকে এসছে, সেটা এটা গেন করলো, এই ডবল বন্ডটা তৈরি হবে, এই বন্ডটা বেরোবে। দেখো আগেরটার মতো সেম সেম, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো কি হচ্ছে আমাদের এবার। আচ্ছা এটাই থাক। দেখো কি ঘটছে, হাইড্রোজেন হাইড্রোজেন, কার্বন এই বন্ডটা যথারীতি ছিল ছিল এবার এইখানে কি বন্ড আছে, হাইড্রোজেন বন্ড আছে, যেইগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না। এইবার এই যে ব্রোমিন বন্ডটা ছিল, ব্রোমিনের সঙ্গে এই বন্ডটা আস্তে আস্তে ভাঙবে। তাহলে এখানে কি হবে বলো, একটা ডেল্টা নেগেটিভ আসবে। ক্লিয়ার? এবার দেখো এই দিকের যে কার্বন হাইড্রোজেন বন্ডটা ছিল, সেই বন্ডটা কি হবে, আস্তে আস্তে ব্রেক করবে, হ্যাঁ কি না? বাকি যে বন্ডটা ছিল সেটা এরকম যেমন ছিল, তার কোনো পরিবর্তন ঘটবে না। সাথে এখানে কি ছিল, OH, সেটা এখন হয়ে যাবে ডেল্টা মাইনাস। এবার দেখো কোন বন্ডটা আমাদের ফর্ম করছে, এই যে OH আর হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড ফর্ম করছে। এই বন্ডটা তো ছিল ব্রেক করে যাচ্ছে, আবার এই কার্বন কার্বনের মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে। এই অবস্থাটাকে বলবো আমরা বিক্রিয়ার ট্রানজিশন স্টেট। কি বলবো? ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট। তারপর শেষমেশ তুমি এখান থেকে কি পাবে, প্রোডাক্ট পাবে। প্রোডাক্ট কেমন পাবে, দেখো আগেরটার ক্ষেত্রেই সেম পেয়েছিল। মানে এই যে এগুলো যদি তুমি অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন নিয়ে দেখাও, তাহলে এইগুলোর কিন্তু তোমার কোনো চেঞ্জ ঘটছে না। তাহলে বিক্রিয়াটা কটা স্টেপে ঘটছে না, বিক্রিয়াটি একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন। কি স্টেপ রিয়াকশন? সিঙ্গেল স্টেপ রিয়াকশন। এই বিক্রিয়ার যে সিঙ্গেল স্টেপে হয়েছে, তখন কতগুলো রিয়েজেন্ট অংশগ্রহণ করেছে না, তুমি বলতে পারবে এই অ্যালকোহলটা, এই হ্যালোজেনটা ইউজ হয়েছে, হ্যালাইডটা, আর কি না OH মাইনাস ইউজ হয়েছে। তাহলে বিক্রিয়ার যদি তুমি রেট দেখাও, তাহলে রেট কি হবে, রেট কনস্ট্যান্ট ইনটু CH2Br ইনটু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। তাহলে এখান থেকে তুমি বলতে পারো বিক্রিয়ার অর্ডার কত, দেখো
অর্ডার অফ রিয়াকশন মানে কি, এগুলোকে বলা হয় রেট ইকুয়েশন। রেট ইকুয়েশনে দেখো কতগুলো মলিকিউল অংশগ্রহণ করেছে, এটা এটা, তাদের পাওয়ারও কত দেখো 1 আছে। তাহলে এইগুলো এই দুটোকে যোগ করলে যেটা পাবে সেটাকে বলবে অর্ডার। অর্ডার কত হচ্ছে 2। এই জন্য এই ধরনের বিক্রিয়াকে আরেকটা নাম দেওয়া হয়েছে E2 বা এলিমিনেশন বাই মলিকিউলার। কি বলবো, এলিমিনেশন বাই মলিকিউলার বিক্রিয়ার একটি সিঙ্গেল স্টেপ রিয়াকশান। এই সিঙ্গেল স্টেপ রিয়াকশানে আমরা দেখতে পাচ্ছি দুটো সাবস্ট্রেট অংশগ্রহণ করছে এবং তাদের রেট ইকুয়েশানে তাদের পাওয়ারও কত 1 আর 1। সেখান থেকে সেগুলোকে আমরা কি বলবো, অর্ডার অফ দ্য রিয়াকশান। তাহলে এই বিক্রিয়ার অর্ডার কত 2। তাহলে রিয়াকশানটা কি একটা বাইমলিকিউলার রিয়াকশান। এই জন্য এর আরেকটা নাম E2 রিয়াকশান। এটাকে আমরা বলতে পারি E2 রিয়াকশান। কি বলবো, E2 রিয়াকশান। দেখো E2 রিয়াকশান, এই দেখো রেটটা লিখেছে এখানে। এবং যদি ভালো করে তোমরা খেয়াল করো, আমি যতগুলো ছবি এঁকেছি, এই যে লিভিং গ্রুপ আর এই যে হাইড্রোজেন, এই যে দুটো গ্রুপ পুরো এলিমিনেট হবে বা সাবস্ট্রেট থেকে বেরিয়ে যাবে, তারা পরস্পর দেখবে পুরো একদম 180 ডিগ্রিতে থাকবে, মানে ট্রান্স পজিশনে থাকবে। তাই জন্য এর আরও একটা নাম ট্রান্স এলিমিনেশন। তাহলে কি কি নাম আমরা জানলাম, এলিমিনেশন, বিটা এলিমিনেশন, 1-2 এলিমিনেশন, E2 রিয়াকশন এবং ট্রান্স এলিমিনেশন। ঠিক আছে, এইটা আমাদের এলিমিনেশন সম্পর্কে, E2 সম্পর্কে যেটুকু জানার এটুকুই। এবার আসি লাস্ট যেটা, সেটা হচ্ছে আরেক টাইপ অফ এলিমিনেশন, যেটাকে আমরা বলবো হফম্যান এলিমিনেশন। কি এলিমিনেশন, হফম্যান এলিমিনেশন। এই এলিমিনেশন কি বলছে না, যদি কোনো গ্রুপ থাকে, ধরো স্পেশাল স্পেশাল কিছু গ্রুপ, যেমন গ্রুপগুলো কি কি, NR3 SR2+, এই দুটো গ্রুপ, এটা তো হ্যালো অ্যালকেনে থাকবে না। তোমাদের কি থাকবে না, যদি ফ্লুরাইড থাকে, কি থাকে F-, তাহলে অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে কোন, সেক্ষেত্রে যে দুটো যদি যেগুলো টার্মিনাল, তার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যেমন এলিমিনেশন ঘটেছিল সেরকমই হবে, এক ধরনের প্রোডাক্টই পাবে। কিন্তু যদি এগুলো টার্মিনালে না থেকে মাঝামাঝি পজিশানে এই তিনটে গ্রুপ থাকে, তাহলে কিন্তু সেটজেপ রুল অনুযায়ী কিন্তু আমরা প্রোডাক্ট পাবো না। যেমন ধরো তোমাদের যদি আমি দেখাই, যেটা আমি এঁকেছিলাম, আমি কি এঁকেছিলাম, CH3 CH C2H5। এখানে যদি ফ্লুরিন থাকে তাহলে দুটো আমরা পাবো, কি কি পাবো দেখে দিই। তোমরা আগে থেকেই জানো, যেভাবে এলিমিনেশন ঘটেছিল তেমনভাবেই ঘটবে। CH2 ডবল বন্ড CH C2H5, এটা একভাবে পেয়েছিলে। আরেকভাবে কি পেয়েছিলে, CH3 CH ডবল বন্ড CH CH3। এক্ষেত্রে সেটজেপ রুল অনুপাতে কি হয়েছিল না, আমাদের এই প্রোডাক্টটা লেস স্টেবল, মানে কম পেয়েছিলাম, এটা আমাদের মেজর প্রোডাক্ট হয়েছিল। কিন্তু হফম্যানের ক্ষেত্রে যদি ফ্লুরাইড থাকে বা SR2 থাকে, SR2+, বা কোনো 3 ডিগ্রি অ্যামিন গ্রুপ থাকে NR3+, এরকম যদি কোয়াটারনারি অ্যামিন গ্রুপ থাকে, তখন কিন্তু আমাদের কি হবে না, যেটা লেস সাবস্টিটিউটেড, মানে এইগুলো দেখো এখানে মাত্র একটা দুটো হাইড্রোজেন, সেইগুলো কি হবে মেজর প্রোডাক্ট। এবং এই প্রসেসটাকে বলা হয় হফম্যান অপনয়ন বা হফম্যান এলিমিনেশন বিক্রিয়া। দেখো এখানে এটাই লেখা আছে। এই গ্রুপগুলো থাকে তাহলে কি হবে, কম প্রতিস্থাপিত গ্রুপগুলি তৈরি হবে। কেন হবে, কেন হবে, কারণ এক্ষেত্রে যে বিটা হাইড্রোজেনগুলো থাকবে,
যেমন ধরো এক্ষেত্রে বিটা হাইড্রোজেন কোনটা, CH2 CHF আর কি আছে CH3 এখানেও ধরো F কেন এটা, এখানেও ধরো হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন। কি গ্রুপ আছে? F গ্রুপ আছে। কি আছে? F গ্রুপ আছে। F গ্রুপের জন্য এ কি করে, মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ এইগুলো সব, তাহলে এই দিকে কি করবে, ইলেকট্রন ডেনসিটিটাকে নিজের দিকে টেনে নেবে, টেনে নিল। তাহলে দেখো এই হাইড্রোজেনগুলো ইজিলি বেরিয়ে যাওয়ার কথা, কারণ এখানে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ আছে, মানে মাইনাস আই এফেক্ট আছে। কিন্তু এই দিকটা যদি দেখো, এই যে মিথাইল গ্রুপ আছে তার সে আবার ইলেকট্রনটাকে পুশ করছে ডিউ টু প্লাস আই এফেক্ট। তাই জন্য এখানে যতটা পজিটিভ হওয়ার কথা ছিল ততটা পজিটিভ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই দিকে ইলেকট্রনটাকে পুশ করছে, তার ফলে এই যে হাইড্রোজেনটা এটা কি হয়ে যাবে, লেস অ্যাসিডিক, সহজে বেরোবে না। কিন্তু এই যে হাইড্রোজেনটা ডিউ টু দ্য মাইনাস আই অফ ফ্লুরাইড, এটা কি হবে না, মোর অ্যাসিডিক। যেহেতু এই গ্রুপটা মোর অ্যাসিডিক, তাহলে কি করবে, যে কোনো বেসের প্রেজেন্সে এটাকে বেশি গ্র্যাব করবে এটার থেকে, মানে এটাকে কম নেবে, এটাকে বেশি নেবে। তাই জন্য কোনটা মেন প্রোডাক্ট হবে, মেন প্রোডাক্ট হবে এটা। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। তবু আরেকবার আমি তোমাদের জিস্ট করে বলছি, দেখো জিস্ট করে বলছি। ধরো আমি একটাই নিলাম, যেটা এতক্ষণ ধরে করছি সেটাই নিলাম। ধরো কি নিয়েছি আমরা, CH3 CH Br C2H5। ধরো এক্ষেত্রে তুমি কি অ্যাড করলে, অ্যাকুয়াস KOH, অ্যাকুয়াস নয়, অ্যালকোহলিক KOH দিয়ে হিট করলে তাহলে দুটো প্রোডাক্ট পাবে। কোনটা পাবে, CH2 ডবল বন্ড CH C2H5 এটা একটা পাবে, আরেকটা পাবে CH3 CH ডবল বন্ড CH3। এর আবার সিস্টেন্স আছে, ওটা আর দেখাচ্ছি না। মোটামুটি এইটা তোমার কি হবে, মেজর প্রোডাক্ট। কি হবে, মেজর, এটা হবে মাইনর। কেন, কারণ কি কারণ, হাইড্রোজেন বন্ড হাইপার কনজুগেশন, তারপর নাম্বার অফ আলফা হাইড্রোজেন, এগুলো দিয়ে ব্যাখ্যা করেছি। কিন্তু অসুবিধা তখন হয় যখন এখানে কে চলে আসে, ফ্লুরিন। মানে যদি এইটা তো সবই আছে, CH3 CH3, এখানে কে চলে এলো, ফ্লুরিন, ঠিক আছে। এইখানে ফ্লুরিন, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে কি হবে, এখানে একটা তোমার একটাই হাইড্রোজেন 2 আছে, আর এক্ষেত্রেও একটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন। এইবার ফ্লুরিন কি করছে, ফ্লুরিনের কি আছে না, ফ্লুরিনের আমার মাইনাস আই আছে, তাহলে এই দিকে ইলেকট্রনটা টানছে, টেনে নিচ্ছে। তাহলে এই হাইড্রোজেনটা কি হচ্ছে না, অ্যাসিডিক হাইড্রোজেন, সহজে এটা কি করবে, বেরিয়ে যাবে। কারণ এখানে প্লাস চার্জ, দেখো ডেল্টা প্লাস, তাই জন্য কি হবে, যেহেতু ডেল্টা প্লাস, এই হাইড্রোজেনটা রিপালশন হবে, সহজে অন্য কাউকে দিয়ে দিতে চাই। সেই কাজটা কে করে না, OH মাইনাস এসে এটাকে নিয়ে নিলে এখান থেকে তোমাদের প্রোডাক্ট কি হবে, CH2 ডবল বন্ড CH, তারপর তো এফটা বেরোবে C2H5। তাহলে তোমরা বলবে একেও তো টানছে, এদিকেও তো সেম ঘটনা ঘটছে রে।
এদিকটাও সেম ঘটনা ঘটছে না, এফ তো এখানেও আছে, একে টানছে, তাই জন্য এখানে একটা প্লাস হবে। কিন্তু এ যেমন টানছে, এদিকে আছে CH3 গ্রুপ, সে কি করবে, ইলেকট্রন ঠেলবে ডিউ টু দা প্লাস আই এফেক্ট। কি করছে, প্লাস আই এফেক্টের জন্য চার্জ ঠেলছে, তার জন্য কি হবে, এখানে এই যে প্লাস চার্জটা কমে যাবে। তাহলে তোমরা বলতে পারো ডেল্টা ডেল্টা প্লাস লেস দেন ডেল্টা প্লাস। তাহলে কোনটা, এই হাইড্রোজেনটা তাহলে কি হলো, লেস অ্যাসিটিক। তাহলে এই হাইড্রোজেনটাকে OH মাইনাস ভালো করে গ্র্যাব করতে পারবে না, তাই জন্য এই ক্ষেত্রে যে প্রোডাক্টটা হবে সেটা কি হবে, মাইনর প্রোডাক্ট, কম পরিমাণে পাবে। এই পুরো প্রসেসটাকেই আমরা বলবো হফম্যান ডিগ্রেডেশন। কি বলবো, মানে হফম্যান ডিগ্রেডেশন নয়, সরি, হফম্যান এলিমিনেশন। এটাকে আমরা বলবো হফম্যান এলিমিনেশন। বোঝা গেল? তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি পেলাম, যে এলিমিনেশন যেটা সেট-জেব রুল ফলো করবে, সেখানে আমরা পাবো যেটা লেস সাবস্টিটিউটেড গ্রুপ, মানে যেখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা কম, যেখানে হাইপার কনজুগেশন কম, সেটা হচ্ছে কম পরিমাণে পাবো, সেটা হবে মাইনর প্রোডাক্ট। আর যেটা মোর সাবস্টিটিউটেন্ট, মানে যেখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা সব থেকে বেশি, যেখানে হাইপার কনজুগেশন বেশি, সেটাকে আমরা কি পাবো, অ্যাজ এ মেজর প্রোডাক্ট পাবো। কিন্তু যদি আয়োডিন বা ব্রোমিনের পরিবর্তে আমরা এফ চলে আসে, তখন কি হবে, তখন সেট-জেব রুল আর ফলো করবে না, তখন যে রুল ফলো করবে সেটা হলো হফম্যান এলিমিনেশন। সেক্ষেত্রে কি হবে না, যেই হাইড্রোজেনগুলো মোর অ্যাসিটিক, সেইগুলো কোনগুলো হয় না, সেগুলো সেই হাইড্রোজেন নেয়, যার ফলে যেটা লেস সাবস্টিটিউটেড গ্রুপ, সেটাই আমরা মেজর প্রোডাক্ট হিসেবে পাই। ঠিক আছে, উল্টোটা, মানে জাস্ট সেট-জেব রুলের উল্টোটা মনে রাখবে। এবার আসি লাস্ট যে টপিক আজকের, সেটা হচ্ছে কখন হফম্যান ঘটবে, কখন তোমাদের এলিমিনেশন ঘটবে, কখন সাবস্টিটিউশন ঘটবে, সেই নিয়ে কিন্তু একটা বিস্তর আলোচনা বইয়ের শেষে আছে, সেটা আমরা এখন দেখি। দেখো, একটা একটা করে আমি নেব, সেগুলো আমাদের করতে হবে। যেমন ধরো কোনো একটা 3 ডিগ্রি নিলে, প্রথম কথা বলি যে কোনটা ঘটবে, মানে এলিমিনেশন ঘটবে নাকি তোমাদের অপনয়ন বা সাবস্টিটিউশন প্রতিস্থাপন ঘটবে, সেইটা নির্ভর করে তিনটে জিনিসের ওপর। কি কি না, 1 নম্বর হচ্ছে অ্যালকিল হ্যালাইডের প্রকৃতি। যেই অ্যালকিল হ্যালাইডটা থাকবে তার প্রকৃতি কি থাকবে, ঠিক আছে, তার কি থাকবে, প্রকৃতি। যেমন যদি 3 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়, 3 ডিগ্রি, তাহলে তুমি বলে দেবে যে এখানে SN2 ঘটবে না। কি কি ঘটতে পারে, SN1 ঘটতে পারে আর E2 ঘটতে পারে, মানে এলিমিনেশন ঘটতে পারে। 1 নম্বর কি, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালকিল হ্যালাইডের প্রকৃতি, মানে নেচার অফ দ্য সাবস্ট্রেট। 2 নম্বর পয়েন্ট কি বলছে, 2 নম্বর পয়েন্ট বলছে ক্ষারক বা নিউক্লিওফাইলের ক্ষমতা, আকার এবং ক্ষমতা। সবসময় মনে রাখবে, নিউক্লিওফাইল যদি সক্রিয় হয়, শক্তিশালী হয়, মানে নিউক্লিওফাইলটা কি হয়, খুব শক্তিশালী। মানে শক্তিশালী কি না, শক্তিশালী একটা হচ্ছে ক্ষার। তখন সবসময় কি মনে রাখবে, ক্ষার মানে বিক্রিয়াটা অবশ্যই কি হবে, দেখো E2 মেকানিজমের সাহায্যে ঘটবে, এবং সেক্ষেত্রেও কখনোই তোমার SN2 হবে না। তিন নম্বর কারণ কি, বিক্রিয়ার অবস্থা, মানে কি দ্রাবক ইউজ করছো, কি তাপমাত্রা ইউজ করছো তার উপর। ধরো প্রথম কথা তুমি কি ইউজ করলে, প্রথম কথা তুমি ইউজ করলে 3 ডিগ্রি, কি ইউজ করলে 3 ডিগ্রি,
তাহলে একটু আগেই বললাম 3 ডিগ্রির ক্ষেত্রে SN2 হবেই না। এবার তুমি 3 ডিগ্রি ইউজ করলে সাথে সাথে কি ইউজ করলে না শক্তিশালী ক্ষারক, মানে একটা স্ট্রং বেস ইউজ করলে, বেস একটা গুড নিউক্লিওফাইল, সেক্ষেত্রে কি হবে না বিক্রিয়াতে E2 ঘটবে, মানে এলিমিনেশন ঘটবে। কি ঘটবে? এলিমিনেশন ঘটবে। কিন্তু যদি তুমি কি দাও না উইক নিউক্লিওফাইল দাও, মানে ধরো উইক ক্ষারক দাও, তখন কি হবে? তখন দুটোই ঘটবে। দুটো মানে কি? মানে এটা কখন হবে? এটা হবে তোমার আচ্ছা 3 ডিগ্রি, তো 3 ডিগ্রির ক্ষেত্রে একটা তুমি দিলে উইক বেস, আরেকটার ক্ষেত্রে দিলে স্ট্রং বেস। যদি স্ট্রং বেস দাও তখন শুধুমাত্র ঘটবে E2, আর যদি উইক বেস দাও তখন কি ঘটবে? E2 ঘটবে, আর সঙ্গে ঘটবে SN1। SN2 তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ হ্যালাইডটা কি আছে? 3 ডিগ্রি। দেখো এটুকুই লেখা আছে। কি লেখা আছে? যদি দুর্বল ক্ষারক দাও, যেমন কি তুমি ধরো দিলে জল দিলে, যেমন এক্ষেত্রে তুমি দিলে ধরো জল দিলে, তখন কি ঘটতে পারে? তখন এলিমিনেশনও ঘটবে আর SN2ও ঘটবে, মানে তুমি মিক্স প্রোডাক্ট পাবে। কিন্তু যদি তুমি স্ট্রং বেস দাও, স্ট্রং বেস মানে কি? ধরো তুমি OH মাইনাস দিয়ে দিলে, তখন কি হবে? সিঙ্গেল প্রোডাক্টই পাবে, এবং সেই সিঙ্গেল প্রোডাক্টটা কি? অ্যালকিন পাবে, মানে কার্বন কার্বন ডবল বন্ড তুমি পাবে। কখন ইউজ করবে? যখন স্ট্রং বেস ইউজ করবে। এগুলো আমরা কোশ্চেন আনসার আলোচনার সময় কিন্তু ব্যাখ্যা করতে থাকবো। এবার ধরো 1 ডিগ্রি কি ইউজ করছো? 1 ডিগ্রি। যদি 1 ডিগ্রি ইউজ করো তাহলে কি কি হতে পারে? তাহলে SN1 কখনোই ঘটবে না। তখন কি হবে? তখন ঘটবে E2 ঘটবে, আর কি ঘটবে? SN2 ঘটবে। ঠিক আছে, এটা আমরা ঘটবে জানি। এইবার কি বলেছে? যদি শক্তিশালী নিউক্লিওফাইল এবং ক্ষারকের সঙ্গে ঘটে। ঠিক আছে, কি ঘটছে না শক্তিশালী নিউক্লিওফাইল এবং কি দেওয়া আছে? টেম্পারেচারটাও কি আছে না হাই আছে, টেম্পারেচারটা কম। 1 ডিগ্রি ইউজ করেছি, টেম্পারেচার কি বললাম? লো। আর কি? স্ট্রং, স্ট্রং নিউক্লিওফাইল, তখন শুধুমাত্র SN2 ঘটবে। কি ঘটবে? SN2। কিন্তু এটারই যদি আমি কি করি? স্ট্রং থাকে, স্ট্রং নিউক্লিওফাইল, কিন্তু কি বা স্ট্রং বেস, এবং টেম্পারেচারটা কি হয় না প্রচন্ড হাই হয়, তখন কি ঘটবে? E2, এলিমিনেশন। এইগুলো তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এবং যদি বড় আকারের হয়, যদি ধরো সাবস্ট্রেটটা খুব বড় হয়, তখন কিছু করার নেই, শুধুমাত্র E2ই ঘটবে। ঠিক আছে, কি ঘটবে? E2। এগুলো আমরা একটা করে দেখবো পরপর। দেখো এবার বলেছে কি সেকেন্ডারি বা 3 ডিগ্রির ক্ষেত্রে, 2 ডিগ্রির ক্ষেত্রে। 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? দুটোই ঘটতে পারে। যদি শক্তিশালী নিউক্লিওফাইল থাকে তাহলে কি হয়? E2ও ঘটবে, SN2ও ঘটবে, দুটোই ঘটবে। আর যদি কি হয়? বড় হয়, শক্তিশালী এবং আকারে বড় নিউক্লিওফাইল দিলেই কি হবে? সে আর অ্যাটাক করতে পারবে না। অ্যাটাক করতে না পারলে শুধুমাত্র এলিমিনেশন ঘটবে। বোঝা গেল? শুধুমাত্র এলিমিনেশন ঘটবে। এবার যদি নিউক্লিওফাইলটাও দুর্বল হয় আর ক্ষারকটাও দুর্বল হয়, তাহলে কি? SN1 ঘটবে আর আমাদের E2 ঘটবে। এই সব যতগুলো বললাম, এইবার আমরা প্রত্যেকটা কিন্তু কি করব? ব্যাখ্যা করব। চলো একটা একটা করে ধরলে আশা করি তোমরা প্রত্যেকটাই বুঝতে পেরে যাবে। চলো তাহলে মেন 3টে কন্ডিশন হচ্ছে কি? আমাদের নিউক্লিওফাইলের সাইজ, আর কি বলছে সাবস্ট্রেটের যে প্রকারভেদ, সাবস্ট্রেটগুলো কেমন হবে, সাবস্ট্রেটের আমাদের টাইপগুলো কেমন হবে, সেইগুলোর ওপর ডিপেন্ড করবে। চলো একটা একটা করে উদাহরণ আমরা ধরি।
ধরো প্রথমে কি দিয়েছে, ধরো কি হলো রে, কি দিয়েছে, CH3 হোল 3 CBr। এখানে তোমাকে দিয়েছে, ধরো শুধুমাত্র কি দিয়েছে না অ্যালকোহলিক KOH দিয়েছে, ঠিক আছে। আবার এখানেই তোমাকে কি দিয়েছে না জল দিয়েছে, কি দিয়েছে, জল দিয়েছে। তখন কি কি প্রোডাক্ট হবে দেখো, KOH-টা কি না, KOH হলো একটি স্ট্রং বেস, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র কি ঘটবে না এলিমিনেশন ঘটবে, E2। তাহলে প্রোডাক্ট কি পাবে, CH2 ডবল বন্ড C। দেখবে তোমরা এগুলো মেকানিজমটা করে দেখবে এটাই তোমরা প্রোডাক্টটা পাবে। কিন্তু যদি আমরা জল ইউজ করি, জলটা কি না একটা উইক বেস, তাহলে জলটা কি নিউক্লিওফাইল হিসেবেও কাজ করবে, মানে কি ঘটাতে পারে, SN1 ঘটাবে। তাহলে SN1 প্রোডাক্টটা কি হবে, COH। আর কি পাবে, সাথে E2 ও ঘটাবে। তাহলে এক্ষেত্রে আমরা কটা প্রোডাক্ট পেলাম, এক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাবো দুটো, একটা পাবো SN1 এর জন্য আর একটা পাবো E2-র জন্য। কার জন্য না E2-র জন্য। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট কি বলছে, আমরা ইউজ করলাম 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে কি, CH3 CH2 Br। একটাতে কি ইউজ করলাম, জাস্ট অ্যালকোহলিক KOH। টেম্পারেচার দিলাম, টেম্পারেচার একটু বাড়িয়েই দিলাম 200 ডিগ্রি সেলসিয়াস। কি পাবো, শুধু এলিমিনেশন হবে, ডবল বন্ড C, মানে জাস্ট E2 রিয়াকশন ঘটবে। কিন্তু এখানেই তোমাকে আমি ধরো কোনো বড় ইলেকট্রোলাইট দিলাম, কি দিলাম, বড় মানে কি, ধরো CH3 হোল 3 CONA মাইনাস প্লাস। টেম্পারেচার কম দাও যাই দাও, এখানে E2 সাবস্টিটিউশন ঘটার কোনো সম্ভাবনাই নেই, বড় গ্রুপ অ্যাটাক করতে পারবে না, এক্ষেত্রেও কি হবে, এলিমিনেশন বা E2 প্রোডাক্টই পাবে। এই রকম দেখে দেখে বড় নিউক্লিওফাইল, টেম্পারেচার যখন বেশি হবে তখন ভাববে E2 হবে, টেম্পারেচার যখন কম হবে তখন ভাববে এলিমিনেশন হবে, তখন ভাববে প্রতিস্থাপন হবে। এইভাবে টেম্পারেচার কম বেশি সাবস্টেটগুলো দেখবে, সেখান থেকেও কিন্তু আমরা কখন এলিমিনেশন হবে কখন প্রতিস্থাপন হবে এইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এবার এইগুলো সম্পর্কে যত তোমরা এক্সাম্পল করবে তোমরা বুঝতে পারবে। আমরা AG2 লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদের এই চ্যাপ্টার যখন শেষ হবে তখন কিন্তু এগুলোর ওপরে একটা ক্লাস আমরা ডেডিকেটেড পুরো এটার কোশ্চেন আনসার করে কিন্তু আমরা পরের চ্যাপ্টার ফিজিক্যাল শুরু করব। চলো, আশা করি সবাই তোমরা ভালো থাকবে, ভালো করে শিখবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশন তো খোলা থাকলোই, তোমরা সেগুলো কমেন্টে লেখো, আমরা আবার যথারীতি তোমাদের অসুবিধাগুলো তুলে এনে কিন্তু আমরা ক্লাসে করতে থাকবো। চলো, সবাই ভালো থেকো, শুভ সন্ধ্যা।